শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে। সঙ্গে আছি অরিন ইশরাত। বৃষ্টির মধ্যেই ঢাকার বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টি পরবর্তী পরিস্থিতি জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি তো বেশ কয়েকটি এলাকায় ঘুরলেন, কি অবস্থা দেখছেন? বৃষ্টি পরবর্তী অবস্থা আমাদেরকে জানাবেন। আমরা বৃষ্টির যে সর্বশেষ অবস্থা সেটি জানানোর চেষ্টা করছিলাম সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক থেকে। আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নিউ মার্কেট এলাকা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, নিউ মার্কেটের সামনের সড়কটি জলবদ্ধতা সৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টিতে, অর্থাৎ 7টার পরে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির পর থেকে এখন বেলা 11টা বাজে এবং বেলা 11টা পর্যন্ত কিন্তু এখনও পানি এখানে কমার কোনো পরিমাণ পানি, যে পানিটা জমাট বেঁধেছে, জলবদ্ধতা হয়েছে, সেটি এখনও কমেনি। এবং এখানে যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, নিউ মার্কেটের যে ব্যবসায়ীরা রয়েছে তারা আসলে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে সামান্য বৃষ্টি হলে এই সড়কটিতে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং এই জলবদ্ধতার কারণে তাদের যে কাস্টমাররা রয়েছে তারা আসলে ঠিকভাবে আসতে পারেন না এবং এখান দিয়ে যারা চলাচল করেন তারাও ঠিকভাবে চলাচল করতে পারে না। আমরা একটু কথা বলবো। ভাই, এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে এই জলবদ্ধতা হচ্ছে, জলবদ্ধতা কতটুকু আপনাদের ভোগান্তি হচ্ছে এবং এটা কি সবসময় থাকে? এই বৃষ্টি হইলেই এই জায়গাটা আপনার এখান থেকে নিয়ে ওই ধানমন্ডি হকাশ পর্যন্ত মোটামুটি সকালবেলা যদি এই 2 ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হয়, মোটামুটি এই জল ধরে মনে মনে এই ভোগান্তি রাত একদম সন্ধ্যা 7টা পর্যন্ত ভুগতে হবে মিনিমাম। ঠিক আছে, কাস্টমার এর জন্য আমাদের অনেকই ক্ষতি হয়। কারণ আমি এখন আসলাম, আমার আসার কথা আমার মার্কেট এখানে, আমি ঘুরে আসলাম ওই মাথার থেকে এবং ঢাকা কলেজের শেষ মাথার থেকে ঘুরে আসলাম, ঘুরে আইসা এখন দোকানে যাচ্ছি। তো এই পানিতে তো কোনো কাস্টমার তো আসবেই না, প্লাস দোকানদারে তো আসতে পারে না, কাস্টমার কিভাবে আসবে? এই জন্য যদি সিটি কর্পোরেশন এই সোয়ারেজ লাইনটা যদি ঠিক করে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সঙ্গে, তিনি আমাদেরকে যেমন কি জানাচ্ছিলেন তার ভোগান্তির কথা। আমরা আরেকজনের সাথে কথা বলবো। কাকা, এই যে পানি দিয়ে হেঁটে আসতেছেন, এতে আসলে ভোগান্তিটা কেমন পড়ছে? আলহামদুলিল্লাহ, ভোগান্তি কিসের? এটা আমার আনন্দ, প্রকৃতির খেলা। পানি তো জমাট বেঁধে থাকে, জমাট থাকলে এটা আনন্দ। আমরা তো পানি ছোঁয়া পাই না, একটু পানি ছোঁয়া পাইলাম, আনন্দ লাগলো। জি, ময়লা পানিতে আনন্দ রাখে। আচ্ছা, আমরা কথা বলছিলাম আরেকজনের সঙ্গে, তিনি আসলে বলছিলেন যে পানি পেয়েছেন। আসলে মানুষ অতিষ্ঠ হয়ে বিভিন্নভাবেই তারা বলছেন আসলে বারবারও এই সড়কটি মেরামত করা হলো, এই সড়কের পানি যে জলাবদ্ধতা যে সৃষ্টি হয় সেটি আসলে কোনোভাবেই নিরসন করা কারো পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, এই যে এখান দিয়ে পারাপার হবেন কিভাবে? এখানে তো অনেক পানি। এখানকার পারাপার করাটা তো অবশ্যই কষ্টদায়ক, কিন্তু এটা কিন্তু বর্ষাকাল হলেই হয়। প্রতিনিয়ত এখানে রাজনৈতিকবিদরা আশা দেয় যেন এই কাজ করবে, ওই কাজ করবে, কিন্তু নির্বাচনের পরে আর কোনো কাজ উন্নতি হয় না। এটাই আমাদের ব্যর্থ, এটাই আমাদের কি বলবো দুর্বলতা হয়তো বা। আমরা আরেকজনের সঙ্গে কথা বলছিলাম, তিনিও একই কথা বলেছেন যে আসলে পারাপার হওয়ার যে বিষয়টা, আমরা যদি দেখাই যে ফুটপাত দিয়ে যারা একটু পারাপার হচ্ছেন তারা আসলে জুতা খুলে কিংবা জুতা ভিজিয়ে তাদেরকেও এই সড়কটি পারাপার হতে হচ্ছে। আপনি জানেন যে আজকে 7 কলেজ যে ভর্তি পরীক্ষা সেটি চলছে এবং এই জলবদ্ধতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা আসছে। যেহেতু এখানে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, সেই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসছেন এবং সেখানেও অনেক সে সড়কগুলোতে পানি জমে যাওয়া আসলে তাদেরকে অনেকটুকু ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়কগুলো পারাপারে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে যারা যেহেতু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির পরপরে এমন জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, তার কারণে বিভিন্ন সড়কে যানজটের আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সড়কে অনেক বেশি যানজট সৃষ্টি হয়েছে এবং যানজটের কারণে তারা পারাপার হতে পারছেন। আমরা একটু কথা বলি, আমি জানি না, আমার দেখতে হবে, এখন খুঁজতে হবে, একটু সরে অন্য রাস্তা খুঁজতে হবে। হ্যাঁ, কথা বলছিলাম আমরা কথা বলছিলাম আসলে কেউ আসলে তারা যে অতিষ্ঠ এই জলবদ্ধতার কারণে হালকা বৃষ্টিতেই, তারা আসলে এখন আর তেমন কোনো কিছুই বলতে চান না। আমরা একজন রিক্সা চালকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা আসলে যে এই সড়ক দিয়ে কিভাবে আসলে প্রতিনিয়ত পারাপার। ভাই, এই যে জলবদ্ধতা, যে পানির মধ্যে চালাতে কষ্ট হয় না ঠিকভাবে? কি প্যাসেঞ্জার পান? প্যাসেঞ্জার তো পাই না। আচ্ছা, তিনিও আসলে কথা বলতে চাচ্ছেন না।
তো এই মিলে সব মিলে বলা চলে যে এই সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে আমরা যেটি সকালে দেখিয়েছিলাম যে গ্রিন রোড, পুরান ঢাকা, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর সহ বেশ কয়েকটি এলাকায় আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রতি বছর এই সড়কগুলো মেরামতের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয় এবং তারা বলছেন যে হাতে নেওয়ার পরে যে ড্রেনের যে কাজ করা হয় সে ড্রেনের ভেতরে আসলে তারা ঠিকভাবে কাজ না করাতে, অর্থাৎ যে বাঁশ বা যে খুঁটিগুলো দেওয়া হয় সেগুলো না সরিয়ে নেওয়ার কারণেই যখন পানি আসে সেখানে বালি জমাট হয় এবং সেটি ঠিকভাবে পরিষ্কার না করায় এই জলবদ্ধতার সৃষ্টি হয়। তো এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে জলবদ্ধতার সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বৃষ্টি পরবর্তী খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী মাছ, মাংস, ডিম ও সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 100 থেকে 200 টাকা বেড়েছে মশলা পণ্যের দাম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফজলে আদিত্য। আদিত্য, আজকে আমিষের বাজারের কি অবস্থা দেখছেন এবং মুরগি ও ডিমের দাম হঠাৎ করে বাড়লো কেন? কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে আমিষ জাতীয় পণ্য মুরগি এবং ডিমের যে দাম, সে দাম বাড়ার কারণ আমরা সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি দোকানির সাথে কথা বলেছি কারওয়ান বাজারে। তো কারওয়ান বাজারের দোকানিরা আমাদেরকে জানিয়েছেন যে আমিষ জাতীয় পণ্য যারা বিক্রি করছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এপ্রিল মাসে যে তাপপ্রবাহ ছিল সেই তাপপ্রবাহের কারণে হচ্ছে প্রান্তিক পর্যায়ে যে খামারিরা রয়েছেন সেই খামারিদের বেশ কিছু পণ্যের ক্ষতি হয়েছে, ক্ষতি সাধন হয়েছে এবং এর পাশাপাশি যে ব্রয়লার মুরগির যে বাচ্চা, সে বাচ্চাও অনেক বাচ্চা মারা গিয়েছে যে ব্রয়লার মুরগি থেকে উৎপাদন করা হয় এবং যার দরুন কিন্তু বাজারে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সেটি সৃষ্টি হয়েছে। তবে আজকের বাজারে যে মুরগি, ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে, ছোটটি 240 টাকা এবং ছোট যেটি একটু বড় সাইজ ব্রয়লার মুরগি সেটি বিক্রি করা হচ্ছে 230 থেকে 220 টাকার মধ্যে। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে সোনালী মুরগি যেটি রয়েছে, সোনালী মুরগি, সেই সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে 370 থেকে 380 টাকার মধ্যে। আর হচ্ছে যে এছাড়া এরই পাশাপাশি কিন্তু মশলা জাতীয় যে পণ্য, মশলা জাতীয় পণ্যেরও কিন্তু দাম বেশ চড়া বলা চলে। আসন্ন ঈদকে সামনে রেখে, যে কোরবানি ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই কিন্তু মশলা জাতীয় যে পণ্য, মশলা জাতীয় পণ্যের দাম কিন্তু বাড়তে শুরু করেছে। বিশেষ করে এলাচ, জিরা, এই সকল জিনিসের দাম বেড়েছে কেজিতে প্রায় 100 থেকে 200 টাকার মধ্যে। যেই এলাচ বিক্রি করা হতো 2800 টাকা, সে এলাচ কিন্তু 3000 টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে মানভেদে। তো তবে সবজির বাজারে আমরা কথা বলতে চেষ্টা করেছিলাম, তবে সকাল থেকে চলমান বৃষ্টির কারণে কিন্তু সবজির দোকানগুলোতে খুব বৃষ্টি হয়েছে, যার কারণে হচ্ছে রাজধানীতে কারওয়ান বাজারে কিন্তু সবজির দোকান হাতে গোনা কয়েকটি ছাড়া কিন্তু সেরকম সবজির দোকান খোলেনি। তবে আমরা আমিষ জাতীয় পণ্য, মাংস বিশেষ করে হচ্ছে খাসির মাংস এবং গরুর যে মাংস, সেই দোকানিদের সাথে কথা বলেছি এবং কিছু ক্রেতার সাথেও কথা বলেছি যারা কিনতে এসেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে খাসির মাংস, সে খাসির মাংস কিন্তু কেজিতে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে এবং গরুর মাংস যেটি বিক্রি করা হচ্ছে, গরুর মাংস 750 থেকে শুরু করে মানভেদে 900 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে বাজারে সঠিক মনিটরিং সেল গঠন করলে হয়তো দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। তবে তারা আমাদেরকে বলছেন যে সরকার কর্তৃক যে সকল মনিটরিং সেল গঠন করা কথা রয়েছে, সেই সকল মনিটরিং সেল কিন্তু বাজারে কার্যক্রম পরিচালনা এখন দেখা যাচ্ছে না। তবে এর দৌরাত্ম্য অথবা মনিটরিং সেলের যে প্রবণতা, সেটি বাড়ালে হয়তো বাজারে যে সকল অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে যে দাম বৃদ্ধি করছে, হয়তো সেই জায়গাটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে নিত্যপণ্যের সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। এবার চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, বাজারের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, খাতুনগঞ্জ বাজারে পেঁয়াজ, রসুন থেকে শুরু করে মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তে থাকে, কারণ গত এক সপ্তাহ আগে দেশি যে পেঁয়াজ ছিল 58 থেকে 60 টাকা, সেটি এখন 65 থেকে 67 টাকা পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। পাশাপাশি ভারতীয় পেঁয়াজ আসা শুরু করেছে, তবে এখনো এখানকার ব্যবসায়ীরা বলছেন তারা এখনো দাম নির্ধারণ করেনি। তবে
অন্যান্য যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে, বিশেষ করে আদা রসুনের দাম আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আসলে কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি এলাচ, দারচিনি, যেগুলো মশলা জাতীয় পণ্য রয়েছে সেগুলো আসলে কেজি প্রতি প্রায় 100 টাকা করে বেড়েছে বলে এখানে এসে আমরা জানতে পারি। তো ব্যবসায়ীরা বলছেন কিছু ব্যবসায়ী আসলে কৃত্রিম সংকট তৈরি করে আসলে কিছু স্লিপ চালাচালি করে, যেগুলো আসলে তারা তাদের ভাষা কমিশন এজেন্টে যে স্লিপ রয়েছে সেগুলো চালাচালি করে আসলে মশলা জাতীয় এসব পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে, কারণ সামনে যে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে মূলত তারা এই কারসাজি করে মশলা জাতীয় পণ্য সহ অন্যান্য পণ্যগুলোর দাম বাড়াচ্ছে। কারণ এই কোরবানিকে কেন্দ্র করে তারা বড় ধরনের কৃত্রিম সংকট তৈরি করে এই দাম বাড়ানোর চেষ্টা করছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, উনি পেঁয়াজ এবং রসুন করে থাকেন, কমিশনের ব্যবসা করে থাকেন। আসলে পেঁয়াজ বা রসুনের বাজারে কিরকম? আজকে বর্তমানে আমরা আদা রসুন বেচতেছি 202 থেকে 202 টাকা, আর আদা বেচতেছি 75 থেকে 80 টাকা। আর পেঁয়াজ সর্বনিম্ন বেচছি আমরা 62, সর্বোচ্চ বেচছি 68। গত সপ্তাহ চেয়ে 5-7 টাকা পেঁয়াজে বাড়তি এবং আদা রসুনে 5-10 টাকা বাড়তি। এগুলো এখন একটা হলো আমদানির উপরে নির্ভর করে সব। একটা জিনিস হলো কি, আজকে ইন্ডিয়ান পেঁয়াজ আসছে 75 টাকা বেচা কেনা হয়েছে, 78 চায়, কেউ 80ও চায়। এখন ইন্ডিয়ান পেঁয়াজটা বেচা কেনা হইলে ইন্ডিয়ান পেঁয়াজের উপর নির্ভর করবে যে বাজারটা উঠবে না নামবে, কমবে না বাড়বে। এখন একটা জিনিস হলো কি, ইন্ডিয়ান পেঁয়াজের পড়তা তো বেশি। এখন আমাদের দেশের পেঁয়াজের উপরে একটা প্রভাব পড়বে যদি ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাভেলেবেল আসে। আর যদি ইন্ডিয়ান পেঁয়াজ অ্যাভেলেবেল না আসে তাহলে আমাদের পেঁয়াজের প্রভাব পড়বে না, আমাদের এরকমই থাকবে বাজার, হয়তো 2-1টা কমতে পারে, বাড়তে পারে। আর একটা জিনিস কি, আমি তো মনে করি যে আমাদের দেশের পেঁয়াজ যদি চাহিদা যতক্ষণ আসে ততক্ষণ আমাদের দেশের পেঁয়াজটাই জনগণের খাওয়ানো উচিত, কারণ ইন্ডিয়ান পেঁয়াজ আমার দরকার নেই। আজকে মনে করেন আমার পেঁয়াজ আমরা দেশ চলতে পারি, আমার বাইরের দরকার নেই। তো এখন যদি বাইরের পেঁয়াজটা আনে, কৃষকের মনে একটা দ্বন্দ্ব থাকবে যে আমাদের পেঁয়াজের মনে হয়তো মূল্য আমরা পাবো না। যখন পাবো না, এই বছর যা চাষ করছে আগামী বছর চাষ করার জন্য তারা আর আগ্রহ হারিয়ে ফেলবে। আর আমি মনে করি যদি ইন্ডিয়ান পেঁয়াজ আমরা না থাকে, আমাদের দেশি পেঁয়াজ আমরা নির্ভরশীল হই, আমাদের দেশি কৃষক যারা আছে তাদেরকে আমরা যদি একটু সহযোগিতা করি বা সহানুভূতি দেখাই, তাহলে আমরা মনে করি আমাদের স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলে আমাদের বাইরে দেশে পেঁয়াজের দরকার নেই। আমি যেটা মনে করি, এখন সরকারের চিন্তা ভাবনা, সরকারের যদি বন্ধুত্বপূর্ণ রাখতে হয়, হয়তো তাদের কাছে কিছু আনতে পারে যে আমরা দিব। জি, আপনি যেমনটা শুনছিলেন, এই ব্যবসায়ী বলছেন আসলে দেশি পেঁয়াজ এবং ভারতীয় যেসব পেঁয়াজ, সেই পেঁয়াজের বিষয়ে। তবে আমরা খাতুনগঞ্জ বাজারে এসে ওভারঅল যে বিষয়টা দেখেছি, সামনে যে কোরবান, সে কোরবানিকে কেন্দ্র করে পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, দারচিনি থেকে শুরু করে সব জাতীয় পণ্য আসলে দাম বাড়ানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। তারা কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন ভাবে তারা গুদামজাত করে আসলে এসব পণ্য দাম বাড়ানোর চেষ্টা করছেন এখানে ব্যবসায়ীরা। এই ছিল খাতুনগঞ্জ থেকে আমার কাছে থাকা সব। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। চালের বাজারের অস্থিরতা কোনোভাবেই কমছে না। কুষ্টিয়ার চালের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আজকের চালের দরদাম কেমন দেখছেন, আর এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ অরিন। নতুন ধান কাটা শুরু হয়েছে, তবুও কিন্তু চালের বাজারে স্বস্তি ফিরেনি। অর্থাৎ কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দামই কিন্তু চড়া রয়েছে। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার, পৌর বাজার। এ বাজারের যদি এমএসকে বাজার দর আপনাকে জানাই, যে নতুন ধান কিন্তু বাজার কাটা শুরু হয়েছে এবং নতুন চালও বাজারে উঠেছে। তারপরেও কিন্তু সব ধরনের চালের দামই চড়া। যেমন মিনিকেট, সরু মিনিকেট চাল, সেটি বিক্রি হচ্ছে 68 টাকা কেজি দরে, এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, এবং সর্বনিম্ন যে মোটা আটাশ চাল রয়েছে, যেটিকে গরিবের চাল বলা হয়, সেটিও বাজারে বিক্রি হচ্ছে 52 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে নতুন ধান উঠেছে, নতুন ধানের চাল বাজারে উঠেছে, তারপরে কিন্তু চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই, চালের দাম কমেওনি। সব ধরনের চালই বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। এই বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু এক প্রকার অসহায়ত্বই প্রকাশ করছে। তারা বলছে যে আসলে নতুন ধান উঠলেও, নতুন চাল উঠলেও কিন্তু তাদের করার কিছু নেই, কারণ তারা মিলগেট থেকে যেভাবে কিনবে সেভাবেই তারা বিক্রি করবে। আমার সাথে একজন খুচরা বিক্রেতা রয়েছে, আমি তার সাথে কথা বলতে চাই। আসলে আমরা জানি যে নতুন ধান উঠেছে এবং নতুন চালও বাজারে এসেছে, তারপরেও চালের দামের কি অবস্থা এবং দাম কমছে না কেন? আসলে আমরা তো প্রত্যাশায় ছিলাম চালের দামটা এই সময় কমবে, তো এখন আমরা তার বিপরীত কিছু দেখছি। আমরা কমে কোনো চাল কিনতে পাচ্ছি না। তো মিলাদ্দিস কাছে আমরা চিকিৎসা করে তারা বলছে যে ধান অর্ধেকের বেশি ধান কাটা হয়েছে, বাকি ধান কাটার পরে বাজার পরিস্থিতি বলা যাবে তখন কি হয় সেটাই। তবে খুব বেশি সুসংবাদ মনে হয় না এবার
আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের এটা অ্যাসেসমেন্ট। তো ওই এখন পর্যন্ত আমরা এই বেশি দামে আমাদের কেনা রাখছে আর কি। যেমনটি শুনছিলেন, আসলে চালের দামের কিন্তু কোনো সুখবর দিচ্ছে না যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা। আর এই বিষয়ে আমি মিল মালিকদের সাথে কথা বলেছি। মিল মালিকরা যদিও কিছুদিন আগেও বলেছিল নতুন ধান উঠলে কিন্তু বাজারে চালের দাম কমবে, কিন্তু এখন একেবারেই উল্টো কথা, তারা আশঙ্কার কথা জানাচ্ছে। তারা বলছে যে নতুন যে ধান উঠছে তার দামও কিন্তু কম নয়, অর্থাৎ তার দামও বেশি, তার কারণে কিন্তু চালের দাম কমা সম্ভাবনা নেই। তারা বলছে হয়তো এই সিজনে চালের দামটা স্থিতিশীল থাকবে। তবে চালের দাম যদি না কমে এই যে মৌসুমে, তাহলে কিন্তু এই মৌসুম শেষ হলে চালের দাম বাড়বে, এ ধরনের একটি আশঙ্কার সৃষ্টি কিন্তু হচ্ছে। আর এদিকে দীর্ঘদিন ধরেই কিন্তু এই চালের বাজারে যে অস্থিরতা চলছে, এই অস্থিরতায় কিন্তু নাবিশ্বাস উঠেছে সাধারণ ভোক্তাদের। তারা বলছে যে যখন সিজন থাকে না তখন চালের দাম বাড়ানো হয়, যখন মৌসুম আসে তখন কিন্তু এই চালের দাম স্থিতিশীল রাখা হয়, অর্থাৎ এই মৌসুম পার হলে কিন্তু চালের দাম আবার বাড়বে। তাই তারা শক্ত বাজার মনিটরিং এর ব্যবস্থা চাচ্ছেন এবং যারা এই বাজার দেখভালের সাথে দায়িত্ব রয়েছে তাদেরকে মিলগুলোতে অভিযানের কথা বলছেন। তবে আমরা বরাবরের মতো একটা কথাই বলতে পারি যে এই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মুকাম কুষ্টিয়ার খাজানগরে, এই সরু চালের মুকাম কুষ্টিয়ার খাজানগরে কিন্তু 400 থেকে 450 চাল কল রয়েছে। প্রতিদিন প্রায় 100 ট্রাক চাল কিন্তু জেলার বিভিন্ন দেশের বিভিন্ন জেলায় চলে যায়। অর্থাৎ যদি এই কুষ্টিয়ার এই বাজারে চালের দাম না কমে তাহলে কিন্তু কোনোভাবে চালের দাম কমানো যাবে না দেশের বাজারে। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে চাল নিয়ে সর্বশেষ খবর। অরিন। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়ার চালের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেখছেন দেশ জনপদ লাইভ। রংপুর শ্যামাসুন্দরী খালের 16 কিলোমিটারের মধ্যে 10 কিলোমিটার পরিষ্কার করা হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল, এই যে শ্যামাসুন্দরী খাল, এই খালটি আসলে কারা পরিষ্কার করছে এবং এলাকাবাসী এ নিয়ে কি বলছে? অরিন, আপনাকে ধন্যবাদ। আমরা এর আগের লাইভে আমরা বলছিলাম যে রংপুর মহানগরীর উপর দিয়ে বয়ে যাওয়া 16 কিলোমিটার শ্যামাসুন্দরী খাল, এই খাল অনেকটা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল, যেখানে মশা মাছির প্রজনন ক্ষেত্র বলা হয়ে থাকে। এই খালটি দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে থাকা আজ একটি বেসরকারি সংস্থার উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজন করেছিল, যেটি সকাল 9:30টার পর থেকে এই সংস্কার কার্যক্রম চলছে। আমরা আপনাদেরকে একটু পেছনের দিকে নিয়ে যেতে চাই। অরিন, এই যে শ্যামাসুন্দরী খাল, এই শ্যামাসুন্দরী খালটি যিনি করেছিলেন, তিনি তার মায়ের ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। এই কারণে তিনি এই খালটি করেছিলেন, অর্থাৎ 16 কিলোমিটার খাল করেছিলেন যাতে করে নগরবাসী ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো রোগ না হয়ে মারা যায়। কিন্তু ধীরে ধীরে প্রায় 150 বছরের পুরনো এই খালটি ঠিক মশা এবং মাছির ভাগাড়ে পরিণত হয়েছিল, যে কারণে নগরবাসীর কিন্তু অনেকটা দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাচ্ছে, পানির যে প্রবাহ সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখানে কথা বলতে চাই যে যারা এখানে পরিষ্কার করছেন এমন একজন কর্মী আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই যে আজকে তো এই আপনারা এই খাল সংস্কারে নেমেছেন, কতক্ষণ করবেন, কতজন নেমেছেন? জি, আমরা বিডি ক্লিন 2016 সাল থেকে আমরা পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী। আমাদের আজকে এখানে প্রায় 1000+ সদস্য সারা বাংলাদেশের প্রায় অনেক বিভাগ থেকে, কয়েকটা জেলা থেকে, উপজেলা থেকে আমরা প্রায় সারা বাংলাদেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে আসছিলাম। সেখান থেকে আমরা এখানে আজকে এসেছি রংপুর শ্যামাসুন্দরী খাল পরিচ্ছন্ন করতে। আমরা এখানে আজকে নেমেছি যাতে রংপুরে যে রংপুর শ্যামাসুন্দরী যে ঐতিহ্য ছিল, এই ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়া আগ পর্যন্ত আমরা আজকে মাঠ থেকে উঠবো না। আমরা সেই শপথ নিয়ে আমরা আজকে এখানে নেমেছি। আমরা শুনছিলাম একজন সংস্কার কর্মীর কাছ থেকে একটি জিনিস বলে রাখি যে এই গত 3 বছরে এই খাল সংস্কারের জন্য প্রায় 4.5 কোটি টাকা ব্যয় করা হয়েছিল, তাতে খুব একটা কাজে আসেনি নগরবাসীর। আজ আমরা মেয়রের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে এই খাল সংস্কারের পর যারা দখলদার রয়েছেন, যারা বর্জ্য ফেলেন এইখানে, তাদের বিরুদ্ধে আগামী কাল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। নগরবাসী এই খাল সংস্কারের জন্য অত্যন্ত খুশি। অরিন। রফিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার খবরাখবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ, শেরপুর, ঠাকুরগাঁও ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ, রফিক মজিদ, শাকিল আহমেদ ও নূর ইসলাম রকি। শুরুতে যুক্ত হব ময়মনসিংহে। ইলিয়াস, প্রচারণার খবর আমাদেরকে জানাবেন।
ধন্যবাদ। প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন, অর্থাৎ ময়মনসিংহের 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে। এর মধ্যে মুক্তাগাছা, ময়মনসিংহ সদর এবং গৌরীপুর উপজেলা রয়েছে। এই 3টি উপজেলায় 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। আমি এখন আছি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় রয়েছি। এই উপজেলাটিতে চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী সহ ভাইস চেয়ারম্যান পদে বেশ কয়েকজন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদেরকে নানান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। আমি রয়েছি মুক্তাগাছা শহর এলাকায় রয়েছি। এখানে একজন প্রার্থী আনারস প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলছেন। শ্রমিকদের উন্নয়নে তিনি যদি বিজয়ী হন তাহলে নানান প্রতিশ্রুতি কিন্তু দিয়ে যাচ্ছেন। রেজাউল করিম রেজার মতো আরো অনেকেই যারা আছেন প্রার্থী, তারা কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা অব্যাহত রেখেছেন এবং তারা কিন্তু নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররাও চিন্তা ভাবনা করছেন। তারা বলছেন যে উন্নয়নে প্রতিশ্রুতি দিয়ে উন্নয়ন কাজ ত্বরান্বিত করবেন তাকেই কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই বিষয়টি ভোটাররাও কিন্তু বলছেন। আমরা যদি একটু জানতে চাই, এই রেজাউল করিম রেজা, আমরা একটু জানতে চাই, আপনি তো শ্রমিকদের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন, একটু জানতে চাই আপনার মাঠের অবস্থা। ধন্যবাদ আপনাকে। দেখেন, মুক্তাগাছায় নতুন নেতৃত্ব হিসাবে আমি যেহেতু রাজনীতির বয়স প্রায় 26-27 বছর, আর মুক্তাগাছায় মাঠে প্রায় 10 বছর যাবত আমি আনাচে কানাচে মানুষের জন্য হক আদায়ের জন্য চেষ্টা করে যাচ্ছি। ব্যক্তিগত পক্ষ থেকে মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজগুলো করে যাচ্ছি। যেমন করোনার সময় প্রায় 20,000 মানুষদের খাদ্য সামগ্রী, তারপরে হচ্ছে আপনার এই মাস্ক বিতরণ থেকে শুরু করে, এবং শীতের সময় এই পর্যন্ত প্রায় 20-25 হাজার কম্বল বিতরণ করেছি। পাশাপাশি শত শত মসজিদ মাদ্রাসা, এইসব করার কারণে জনগণ, সাধারণ মানুষ আমার সাথে আসছে। এই মুক্তাগাছার খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, যারা আপনার রিক্সা চালক, যারা ভ্যান চালক, যারা শ্রমিক, আমার বোনেরা আছে, মোটামুটি যারা আপনার একেবারে খেটে খাওয়া মানুষ, তাদের পক্ষে কাজ করার চেষ্টা করছি আমি। এই জন্যে আমি মনে করি সমস্ত নেতৃত্ব চেঞ্জ হয় এই খেটে খাওয়া মানুষের ভোটের মাধ্যমেই, এবং সমস্ত মানুষই কিন্তু জয়ী হয় এদের ভোটের মাধ্যমেই। আজকে কিন্তু দেশ গঠনে কিন্তু এদেরই ভূমিকা সবচেয়ে বড়, কারণ এরা কোনোদিন দেশের টাকা মেরে দেশের বাইরে পাঠায় না, এরা কিন্তু সবসময় কাজ করে যায়, এরা মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। এই জন্য কিন্তু আমি তাদের সাথে আছি, তাদের সাথে মাঠের সাথে থাকার কারণে আমি আগামী দিনে এই কথা বলতে পারি আপনাকে যে আগামী 21 তারিখে আমার মার্কা হচ্ছে আনারস। এই আনারস মার্কা পাওয়ার পর মুক্তাগাছার মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে একাত্মতা ঘোষণা করে আমার সাথে ভোট চাচ্ছে এবং মাঠে ময়দানে কাজ করতেছে, তাতে আমি বুঝতে পেরেছি যে এই মার্কা মুক্তাগাছা কোনোদিন ফেল করে নাই এবং এটা বিজয়ের মার্কা। আমি আশাবাদী যে ইনশাল্লাহ এই মার্কার কারণে এবং আমার সততার কারণে আমি মানুষের সাথে ছিলাম, এই কারণে আমি আশা করি যে আগামী দিনে 21 তারিখে বিপুল ভোটে আনারস মার্কা জয়ী হবে ইনশাল্লাহ। যদি জয়ী হয় ইনশাল্লাহ, আমি যদি জয় লাভ করি, আমি মানুষের জন্য শতভাগ হকগুলো আদায় করবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। ওরেন শুনছিলেন যে তিনি কিন্তু নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রেজাউল করিম রেজার মতো অন্যান্য প্রার্থী যারা আছেন তারাও কিন্তু প্রচারণা চালাচ্ছেন এবং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং অনেকেই কিন্তু বলছেন যে যদি শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় তাহলে অনেকেই কিন্তু জয়ের আশা প্রকাশ করেছেন এবং তারা জয়ী হলে এলাকার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করবেন বলে সেই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ময়মনসিংহের মুক্তাগাছা, গৌরীপুর এবং সদর উপজেলায় কিন্তু প্রার্থীদের প্রচারণায় একেবারেই নির্বাচন তুঙ্গে উঠেছে এবং তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন এবং ভোটার যারা আছেন তারা কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এবং তারা বলছেন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যে উন্নয়ন করবে তাকেই কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রচারণা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার যুক্ত হব শেরপুরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী, আপনি জানাবেন সেখানে আসলে নির্বাচনী প্রচারণার খবর কেমন দেখছেন। ধন্যবাদ। আমি এখন আছি শেরপুর জেলার নকলা উপজেলায়। আপনি জানেন যে ইতিপূর্বে কিন্তু শেরপুরে প্রথম ধাপে 2টি উপজেলা নির্বাচন শেষ হয়েছে। এখন দ্বিতীয় পর্যায়ে আগামী 21 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে এটি হচ্ছে নকলা এবং নালিতাবাড়ী উপজেলা নির্বাচন। তো
আমি এখন নকলা উপজেলা পৌর শহর এলাকায় আসছি। এখানে আমি ভোটারদের সাথে কথা বলছি এবং বিভিন্ন সাধারণ মানুষের কথা বলছি। তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা বলছে প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছে, বিভিন্ন এলাকায় গিয়ে তারা পথসভা করছেন এবং ভোটারদের আশ্বাস দিচ্ছেন, নানা উন্নয়নের কথা বলছেন। আমি নকলা উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে 5 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই হিসেবে এখন এই প্রচারণার অবস্থায় তারা প্রার্থী যারা মাঠে রয়েছেন তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে দাপিয়ে বেড়াচ্ছে এবং বিশেষ করে দুপুরবেলায়, বিশেষ করে দিনের বেলায় এই এলাকায় কিন্তু ধান কাটার মৌসুম, যে কারণে সাধারণ মানুষ বা ভোটারদের খুব একটা লক্ষ্য করা যায় না। তবে সন্ধ্যার পর থেকে সবচেয়ে বেশি জমে ওঠে। এই মুহূর্তে আমি যে শহরে যে কেন্দ্রে রয়েছে, যে জায়গায় রয়েছি, সেখানে আমার সামনে একজন প্রার্থী রয়েছেন, চেয়ারম্যান প্রার্থী। আমি এখন তার সাথে জানতে যাব সে কি অবস্থা প্রচারণা। ধন্যবাদ দেশ টিভিকে। প্রচারণায় এখানে আমরা যেভাবে প্রচারণা চালাচ্ছে, আমি খুব আশাবাদী যে আগামী উপজেলা নির্বাচনে আমি একজন মুক্তিযোদ্ধা, এই এলাকার মানুষ আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে ভোট দিবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ভোট প্রার্থনা করছি। আপনারা জানেন যে এখন এটা মৌসুমটা হচ্ছে আমন বা বোরো ধান কাটার মৌসুম। এই মৌসুমে এই নির্বাচনটা না হলে সবচেয়ে ভালো হতো। তবে এটা ঠিক যে আমাদের এই অঞ্চলে, উত্তর অঞ্চলে, এখানে উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল বলে একটা কথা আছে। উত্তর অঞ্চলের মানুষ মোটামুটিভাবে ধান কাটা প্রায় শেষ পর্যায়ে, আবার দক্ষিণ অঞ্চলের মানুষরা আবার ধান কাটা শুরু করবে এখন। তো সেই কারণে মানুষের ভোটারও উপস্থিতি, যেটা আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন আগে যে নির্বাচনটা হয়ে গেল 8 তারিখে, সেখানে যে উপস্থিতি ছিল তার থেকে আমি আশাবাদী যে আমাদের এখানে উপস্থিতি অনেক বেশি হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটা বললেন যে এবার যে ভোট কেন্দ্রে যে লোক সংখ্যা কম ছিল এর আগের নির্বাচন, দ্বিতীয় দফায় কিন্তু তারা আশাবাদী যে আরও ভোটার উপস্থিত হবেন এবং তারা কিন্তু আগামী যে সময়গুলো আছে এই সময়গুলোর মধ্যে তারা আরও আশা ব্যক্ত করবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। অরিন, এই ছিল শেরপুরের নকলা উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য। রফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার ঠাকুরগাঁওয়ের নির্বাচনী প্রচারণার খবর জানবো। আমাদের সহকর্মী রয়েছেন শাকিল আহমেদ। শাকিল, আপনি জানাবেন সেখানে নির্বাচনী প্রচারণার খবর। একটু জানাতে চাই যে ঠাকুরগাঁও সদর উপজেলা এবং রানীশঙ্কল উপজেলা আগামী 21 মে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় প্রায় ভোটার সংখ্যা 4,87,000 এবং এখানে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অনুরাংশু দত্ত টিটু এবং সাধারণ সম্পাদক মশরুল ইসলাম সরকার, সহসভাপতি রসুল হক তুষার এবং সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান খোকন, এই 4 জন প্রার্থী দিনরাত পরিশ্রম করছেন, তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি যে সদরের রায়পুর ইউনিয়নের মলানি বাজার এলাকায়। এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট অনুরাংশু দত্ত টিটু। আমরা এখন তার সঙ্গে একটু নির্বাচনী প্রচারণায় চালাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং নির্বাচনে জয় হবেন কতটুকু আশাবাদী আপনি? আমি 100% আশাবাদী। সাধারণ মানুষের পাশে আমি ছিলাম, আমি অবশ্যই জয় হব। ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্র ভেদ করে সাধারণ জনতা যারা ভোট দিবে, ভোটাররা জনতার ঐক্যে আমি আগামী 21 তারিখে ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হব। প্রতিবন্ধকতা এমনি কোনো প্রশাসনিক প্রতিবন্ধকতা নাই, কিছু প্রতিবন্ধকতা তো দলের মধ্যে রয়েছে, সেটা ভিন্ন জিনিস, সেটা আমরা মোকাবেলা করব, কোনো সমস্যা নেই। দলের দীর্ঘদিন নেতৃত্ব দিছি, দলের সাথে আছি এবং দলের ঝুঁকি নিয়ে দুর্দিনে দলের সাথে ছিলাম। তৃণমূল কর্মীরা আমার সাথে, জনগণ আমার সাথে আছে। সুতরাং এগুলো কোনো ষড়যন্ত্র আমার কাছে কোনো বিষয়। যেমনটা জানাচ্ছিলেন যে তিনি ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন এবং তিনি আশাবাদী যে আগামী 21 মেতে তিনি জয়ী হবেন। তো এই ছিল ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে উপজেলা নির্বাচনের স্টুডিওতে যাব। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ।